ওয়ালাইকুম আসসালাম। এর আগে তো বিজ্ঞান ক্লাস হয়নি, তাই না? হয়েছিল? আচ্ছা আচ্ছা। সাধারণ বিজ্ঞান। সাধারণ বিজ্ঞানের অন্যতম পার্ট তিনটা। একটা হচ্ছে ভৌত বিজ্ঞান, একটা হচ্ছে জীববিজ্ঞান, আর একটা হচ্ছে আধুনিক বিজ্ঞান। ভৌত বিজ্ঞানে আলোচনা করা হয় পদার্থ রসায়ন নিয়ে, জীববিজ্ঞানে আলোচনা করা হয় উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান নিয়ে, আর আধুনিক বিজ্ঞানে আলোচনা করা হয় সৌরজগৎ, গ্রহ, নক্ষত্র, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, জোয়ার ভাটা এগুলো নিয়ে। গরম লাগে? ফ্যান এসি কি চলছে? আচ্ছা, একটু পিছন থেকে দেখেন তো, এখান থেকে কানেক্ট হচ্ছে না। এই বাল্বটা একটা 10 না হচ্ছে, আপনার 20 করে দেন। হ্যাঁ, 20 বা 22 একটা করে দেন। তাহলে সাধারণ বিজ্ঞানের ভৌত বিজ্ঞান নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর শুরুতেই বলছিলাম ভৌত বিজ্ঞানের আলোচ্য বিষয় হচ্ছে পদার্থ রসায়ন। ভৌত বিজ্ঞানে পদার্থ রসায়ন নিয়ে আলোচনা করা হবে। হেডিং দেন ভৌত বিজ্ঞান। হেডিং দেন ভৌত বিজ্ঞান। লিখেছেন? আচ্ছা, তো শুরুতেই বিজ্ঞান কেন্দ্রিক কিছু মুখস্থ ভিত্তিক তথ্য রয়েছে, অর্থাৎ বিজ্ঞানের যে প্রধান প্রধান কিছু শাখা আছে এই শাখাগুলোর জনকের নাম জানতে হবে, কারণ এগুলো থেকে বিগত বছর পরীক্ষায় প্রশ্ন এসেছিল। তাহলে প্রথমে আমরা লিখব বিভিন্ন শাখার জনক। হেডিং করেন বিভিন্ন শাখার জনক। বিভিন্ন শাখা, আমাদের আলোচ্য বিষয় ভৌত বিজ্ঞান। ভৌত বিজ্ঞান সম্পর্কে প্রথমে হেডিং করবেন বিভিন্ন শাখার জনক। বিজ্ঞানের জনক থেলিস। আধুনিক বিজ্ঞানের জনক রজার বেকন। বিজ্ঞান জনক থেলিস আর আধুনিক বিজ্ঞানের জনক রজার বেকন। পদার্থবিজ্ঞানের জনক নিউটন। আধুনিক পদার্থবিজ্ঞানের জনক আইনস্টাইন। পদার্থবিজ্ঞানের জনক নিউটন আর আধুনিক পদার্থবিজ্ঞানের জনক হচ্ছে আইনস্টাইন। লেখা হয়েছে। তাহলে পদার্থবিজ্ঞানের জনক নিউটন এবং আধুনিক পদার্থবিজ্ঞানের জনক হচ্ছে আইনস্টাইন। রসায়নের জনক লিখবেন জাবির ইবনে হাইয়ান।
আধুনিক রসায়নের জনক ডাল্টন। যদি অপশন না থাকে তখন লিখবেন ল্যাভয়েশিয়ে। জীববিজ্ঞানের জনক এরিস্টটল। উদ্ভিদ বিজ্ঞানের জনক থিওফ্রাস্টাস। প্রাণীবিজ্ঞানের জনক এরিস্টটল। বিজ্ঞানের জন্য থেলিস, আধুনিক বিজ্ঞান রজার বেকন, পদার্থ বিজ্ঞান হচ্ছে নিউটন, আধুনিক পদার্থ বিজ্ঞান হচ্ছে আইনস্টাইন, রসায়নের জনক হচ্ছে জাবির ইবনে হাইয়ান, আধুনিক রসায়ন হচ্ছে ডাল্টন গ্রেটার দেন ল্যাভয়েশিয়ে, ডাল্টন না থাকলে ল্যাভয়েশিয়ে, জীববিজ্ঞান হচ্ছে এরিস্টটল, উদ্ভিদ বিজ্ঞান হচ্ছে থিওফ্রাস্টাস, আর প্রাণী বিজ্ঞান হচ্ছে এরিস্টটল। অনলাইনে যারা যুক্ত আছেন ওয়ালাইকুম আসসালাম, আশা করছি শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে এবং লিখতে পারছেন। অনলাইনে যারা যুক্ত আছেন দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টের ভিতরে একটু জানান কাইন্ডলি। একটু যান্ত্রিক ত্রুটি ছিল, নেটের সমস্যা ছিল। ক্লিয়ার স্যার, সজীব খান ক্লিয়ার লিখছে। আচ্ছা ক্লিয়ার, ওকে ওকে ওকে, ধন্যবাদ। এবং একটু তাড়াতাড়ি লিখি, লেখা হয়েছে একটু কষ্ট করে বলবেন একবার। হ্যাঁ, বিজ্ঞানের জনককে আধুনিক বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান, রসায়ন, আধুনিক রসায়ন না থাকলে ল্যাভয়েশিয়ে, জীববিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, অ্যারিস্টটল। এগুলো মুখস্থ রাখবেন। ওকে, আচ্ছা এবার হেডিং করবেন বিভিন্ন যন্ত্রের কাজ। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বিসিএস প্রাইমারি নিবন্ধন যা বলেন না কেন 99.99%। এই জায়গাটা এতটাই গুরুত্বপূর্ণ, যেগুলো আলোচনা করা হবে। যদি জব সলিউশন পড়ে থাকেন তাহলে দেখবেন প্রায়গুলোই কমন পড়ে যাচ্ছে আপনাদের। তাহলে হেডিং করবেন বিভিন্ন যন্ত্রের কাজ, লিখে নেন বিভিন্ন যন্ত্রের কাজ। বাছাইকৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা এখন লিখব, যেগুলো আসার সম্ভাবনা বেশি। লিখবেন উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র, উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র ট্যাকোমিটার। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র ট্যাকোমিটার। উচ্চতা পরিমাপক যন্ত্র, অল্টিমিটার। উচ্চতা পরিমাপক যন্ত্র অল্টিমিটার। বায়ুর চাপ, পরিমাপক যন্ত্র ব্যারোমিটার। গ্যাসের চাপ, পরিমাপক যন্ত্র ম্যানোমিটার। বায়ুর আর্দ্রতা,
যন্ত্র হাইগ্রোমিটার। তরলের ঘনত্ব পরিমাপক যন্ত্র হাইড্রোমিটার। বায়ুর গতিবেগ অ্যানিমোমিটার। মোটর গাড়ির গতি আরেকটা আছে দূরত্ব। মোটর গাড়ির গতি হচ্ছে স্পিডোমিটার আর দূরত্ব হচ্ছে ওডোমিটার। দুধের বিশুদ্ধতা এটা হচ্ছে ল্যাক্টোমিটার। সমুদ্রের গভীরতা গতি হচ্ছে স্পিডোমিটার আর দূরত্ব হচ্ছে ওডোমিটার। সমুদ্রের গভীরতা প্যাদোমিটার। প্যাদোমিটার। উদ্ভিদের বৃদ্ধি ক্রেস্কোগ্রাফ। মিথ্যা ধরার যন্ত্র পলিগ্রাফ। ভূমিকম্প নির্ণায়ক আরেকটা আছে ভূমিকম্পের তীব্রতা। ভূমিকম্প নির্ণায়ক হচ্ছে সিসমোগ্রাফ আর তীব্রতা হচ্ছে রিক্টার স্কেল। সূক্ষ্ম সময় পরিমাপক যন্ত্র ক্রোনোমিটার। রক্তচাপ পরিমাপক যন্ত্র স্ফিগমোম্যানোমিটার। ওকে, আমরা লিখি। হ্যাঁ, অনলাইনে যারা যুক্ত আছি লিখি, তাড়াতাড়ি লিখে নেই।
লেখা হয়েছে, লেখা হয়নি? ওকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমরা সেগুলো লিখলাম। কিভাবে এগুলোকে গুরুত্বপূর্ণ বলা হচ্ছে? এগুলো বিগত বছর তুলনামূলক ভাবে অন্যগুলোর তুলনায় বেশি এসেছে, একাধিকবার করে এসেছে এগুলো, তাই আমরা এগুলোকে আপাতত গুরুত্বপূর্ণ হিসাবেই গ্রহণ করব। হ্যাঁ, স্ফিগমোম্যানোমিটার, স্ফিগমোম্যানোমিটার, স্ফিগমোম্যানোমিটার। তাহলে আমার নিচ থেকে পড়ে যাই। আচ্ছা, একটু বলবেন, হ্যাঁ, নিচ থেকেই। রক্তচাপ পরিমাপক যন্ত্রের নাম কি? আবার বলেন, আবার বলেন। সূক্ষ্ম সময় পরিমাপক যন্ত্র? ভূমিকম্প নির্ণায়ক হলে হবে? আর ভূমিকম্পের তীব্রতা? মিথ্যা দেওয়ার যন্ত্র? উদ্ভিদের বৃদ্ধি? সমুদ্রের গভীরতা? দুধের বিশুদ্ধতা? মোটর গাড়ির গতি? আর মোটর গাড়ির দূরত্ব? বায়ুর গতিবেগ? বায়ুর গতিবেগ? বায়ুর গতিবেগ? বায়ুর গতিবেগ? তরলের ঘনত্ব? তরলের ঘনত্ব? বায়ুর আর্দ্রতা? বায়ুর আর্দ্রতা? গ্যাসের চাপ? গ্যাসের চাপ? গ্যাসের চাপ? বায়ুর চাপ? বায়ুর চাপ? বায়ুর চাপ? উচ্চতা পরিমাপক? উচ্চতা পরিমাপক? উচ্চতা পরিমাপক? উড়োজাহাজের গতি? উড়োজাহাজের গতি? এই কয়েকটা অবশ্যই মুখস্থ ঠোঁটস্থ করে রাখবেন। আরেকটা বিষয় আছে, ওকে, এবার লিখবেন বিভিন্ন আবিষ্কার। এই জায়গা থেকে দেখা গিয়েছে যে বিভিন্ন আবিষ্কার নামক জায়গা থেকে বিগত বছরে প্রশ্ন এসেছে। লিখবেন বিভিন্ন আবিষ্কার, হেডিং করেন বিভিন্ন আবিষ্কার। মুখস্থ ভিত্তিক এই যে তিনটা জায়গা, প্রথমটা লিখলাম, দ্বিতীয় এবং 3 নম্বর, এই তিনটা জায়গা একটু ভালো করে পড়ে নিন। বিভিন্ন আবিষ্কার। এরপরে লিখবেন অণুবীক্ষণ যন্ত্র। আবিষ্কার করেন লিউয়েনহুক। লিউয়েনহুক। বেতার যন্ত্র আবিষ্কার করেন মার্কনি। টেলিফোন আবিষ্কার করেন গ্রাহাম বেল। মোবাইল আবিষ্কার করেন মার্টিন কুপার। ইন্টারনেট আবিষ্কার করেন ভিন্টন জি কার্ভ। ল্যাপটপ আবিষ্কার করেন বিল মেগারিজ। কম্পিউটার আবিষ্কার করেন চার্লস বেবেজ। টেলিফোন আবিষ্কার করেন আচ্ছা, তাহলে টেলিভিশন। টেলিভিশন আবিষ্কার করেন
বেয়ার্ড, এক্স-রে, রন্টজেন, পলিগ্রাফ আবিষ্কার করেন লারসন, রন্টজেন, বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট। কমন পড়ছে তো নাকি? বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট বলছি। রেলওয়ে ইঞ্জিন আবিষ্কার করেন বলছি লিখি না আগে। রেলওয়ে ইঞ্জিন আবিষ্কার করেন স্টিফেনসন। স্টিফেনসন। ডায়নামো আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডে। হ্যাঁ, ডিনামাইট আবিষ্কার করেন আলফ্রেড নোবেল। আলফ্রেড নোবেল। পারমাণবিক বোমা আবিষ্কার করেন ওপেনহেইমার। তাড়াতাড়ি লিখে নেই। লেখা হয়েছে তাহলে একবার বলেন পারমাণবিক বোমাকে আবিষ্কার করে ডিনামাইট, ডায়নামো, রেলওয়ে ইঞ্জিন, বাষ্পীয় ইঞ্জিন, পলিগ্রাফ, এক্স-রে, টেলিভিশন, কম্পিউটার, ল্যাপটপ, ইন্টারনেট, মোবাইল, টেলিফোন, বেতার যন্ত্র, অনুবীক্ষণ যন্ত্র, বেতার যন্ত্র, টেলিফোন, মোবাইল, ইন্টারনেট, ল্যাপটপ, কম্পিউটার, টেলিভিশন, এক্স-রে, পলিগ্রাফ, বাষ্পীয় ইঞ্জিন, রেলওয়ে ইঞ্জিন, ডায়নামো, ডিনামাইট, পারমাণবিক বোমা, ওপেন, মুখস্থ করবেন এগুলো, ঠিক আছে? আর বাষ্পীয় ইঞ্জিন মূলত হচ্ছে বিভিন্ন ট্রেনে ব্যবহার করা হতো আগে। এখনো কাশ্মীরে গেলে দেখা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রচুর ধোঁয়া যেগুলো বের হয়, তাপের মাধ্যমে বাষ্প হয়, যে হ্যাঁ বাষ্পটা দিয়ে মূলত ব্যবহার করা হয়। জ্বালানিতে বাষ্পটাই কাজ করে।
আমরা কি লিখেছি অনলাইনে যারা আছি? অনলাইনে যারা আছি লেখা হয়েছে কি? এখন বন্ধু যারা যুক্ত আছি লিখেছি কিনা? ওকে, ডান। যদি বলে যে লেখা হয়নি তাহলে আবার ফ্ল্যাশব্যাকে চলে যাব। ওকে, হেডিং করি রাশি। রাশি পলিগ্রাফ হচ্ছে মিথ্যা ধরার যন্ত্র। বিভিন্ন যন্ত্রের সমন্বয়ে পলিগ্রাফ যন্ত্রটি তৈরি করা হয়। এর মাধ্যমে আমাদের ব্লাড প্রেসার পরিমাপ করা হয় এবং ব্লাড সার্কুলেশন। হ্যাঁ, ওটাই হচ্ছে পলিগ্রাফ। ধারণার উপর বলা হয় যেটা সত্য না মিথ্যা। হার্টবিট বেড়ে গেলে মূলত সেটাকে মিথ্যা হিসেবে গণ্য করা হয়। মোবাইলের আবিষ্কার দেখছেন না, দুইটার স্মার্টফোন স্যার দুটো কি মানে একটা আবিষ্কার আলাদা আছে, দেখে নিন। ওটা এখন পর্যন্ত আসে নাই কোনো পরীক্ষায়। যেটা আসে নাই সেটা যদি আসে এলে দৌড়াবেন কার পিছনে? আশেপাশে বইয়ে নাই, কোনো বইয়ে দেয়া নাই। বাজারে যতগুলো বই আছে দেখেন তো স্মার্টফোনের আবিষ্কার কোনো বইয়ে দেয়া আছে কিনা। এরকম মনের ভিতরে প্রশ্ন জাগতেই পারে। ঠিক আছে, টাচ স্ক্রিনটা আছে। তো আমরা হেডিং করি রাশি। লিখেছেন বিজ্ঞানের রাশি বলতে যে জিনিসটাকে বোঝায়, আশেপাশে আমাদের অনেক বিষয় আছে যে বিষয়গুলো পরিমাপ করা যায়। পরিমাপ করা এই বিষয়গুলোকে বিজ্ঞান বলে রাশি। অর্থাৎ রাশি মূলত হচ্ছে পরিমাপের বিষয়। দুঃখ পরিমাপ করা যায়, আনন্দ, কষ্ট এগুলো পরিমাপ করা যায় না। তারপরে অনেকে বলে যে এক বুক কষ্ট এক বুক ভালোবাসা, বলে না, এগুলো আবেগে বলে। আচ্ছা, দূরত্ব পরিমাপ করা যায়, কোনো কিছু দৈর্ঘ্য পরিমাপ করা যায়, দৈর্ঘ্য, সময় পরিমাপ করা যায়, সেকেন্ড, মিনিট, ঘন্টা দ্বারা পরিমাপ করা যায় না। তাহলে এই যে পরিমাপ করা যায়, দৈর্ঘ্য পরিমাপ করা যায়, সময়, এই বিষয়গুলো হচ্ছে রাশি। আর দুঃখ, কষ্ট, আনন্দ এগুলো হচ্ছে রাশি নয়। ঠিক আছে, কারণ এগুলো পরিমাপ করা যায় না। তাহলে রাশি সম্পর্কে আমরা ছোট্ট করে একটা তথ্য লিখবো, যা কিছু পরিমাপ করা যায়। রাশি সম্পর্কে লিখবো যা কিছু পরিমাপ করা যায়। লিখবেন যা কিছু পরিমাপ করা যায়। লিখেছি। রাশিকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ রাশি প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে মৌলিক রাশি, আর একটা হচ্ছে যৌগিক বা লব্ধ রাশি। একটা হচ্ছে মৌলিক রাশি, আর একটা হচ্ছে যৌগিক বা লব্ধ রাশি। পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসবে এভাবে, কোনটি মৌলিক রাশি কোনটি যৌগিক রাশি। প্রশ্ন আসার ধরন এরকম। রাশিকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ পরিমাপ করা যায় যে বিষয়গুলো, এগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা মৌলিক আর একটা হচ্ছে যৌগিক বা লব্ধ। লিখেছেন? তাহলে কোনগুলো মৌলিক রাশি আর কোনগুলো যৌগিক রাশি, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। তার আগে জেনে নেই মৌলিক রাশি কাকে বলে, যৌগিক রাশি কাকে বলে। মৌলিক রাশি বলতে বোঝায় যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, তাকে মৌলিক রাশি বলে। আমরা সংজ্ঞা লিখবো না, যেহেতু এই রাশিটা অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, তাই এই রাশিকে আরেকটা নাম বলা হয় স্বাধীন রাশি। স্বাধীন রাশি। এই রাশির আরেকটা নাম হচ্ছে নিরপেক্ষ রাশি। মৌলিক রাশির আরেকটা নাম হচ্ছে স্বাধীন রাশি, আরেকটা নাম হচ্ছে নিরপেক্ষ রাশি। তাহলে যাহাই মৌলিক রাশি, তাহাই স্বাধীন রাশি, তাহাই হচ্ছে নিরপেক্ষ রাশি। প্রশ্ন হতে পারে কোনটি স্বাধীন রাশি, কোনটি নিরপেক্ষ রাশি, অথবা কোনটি মৌলিক রাশি। আর যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভর করে তাদেরকে বলা হয় যৌগিক রাশি। বুঝতে পারছেন? যারা মৌলিকের উপর নির্ভর করে তারা হচ্ছে যৌগিক রাশি, আর যারা কার উপর নির্ভর করে না তারা হচ্ছে মৌলিক রাশি। যা বলছিলাম। আচ্ছা, সাউন্ড কি কম? দুইজন অলরেডি বললো, সায়েম এবং তাহমিনা খাতুন। সাউন্ড খুব কম মনে হচ্ছে তাদের কাছে।
যারা যুক্ত আছেন একটু জানান, অনলাইনে যুক্ত আছেন সাউন্ড কম কিনা। মিতালি হাসান লিখছে ওকে, আমি ঠিক আছে, বাকিটা তো লিখতেছে ওকে। ওকে, তাহলে প্রশ্ন আসবে কোনটি মৌলিক কোনটি যৌগিক, এই ধরনের প্রশ্ন আসবে। আর এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় আসে, আপনি যেন সেই প্রশ্নটার সমাধান সহজেই করতে পারেন, এর জন্য মনে রাখবেন মৌলিক রাশি আছে পৃথিবীতে মোট 7টি। কয়টি? আর এই 7টি ছাড়া পৃথিবীতে যত রাশি আছে সবাই যৌগিক। মৌলিক রাশি মোট কয়টি লিখেন? মৌলিক রাশি মোট 7টি। মৌলিক রাশি মোট 7টি, আর এই 7টি ছাড়া সবাই কি যৌগিক। আমরা কষ্ট করে যদি 7টি মৌলিক রাশি মুখস্থ রাখতে পারি, তাহলে যৌগিক পড়ার কোনো প্রয়োজন হবে না। আর মৌলিক ছাড়া সবাই কি, তাহলে আমরা টার্গেট ওই 7টার দিকে। 7টাকে যদি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি, যৌগিকের পিছনে ছুটতে হবে না। তাহলে এখন আমরা মৌলিক রাশি যে 7টি আছে, এই 7টি মৌলিক রাশিকে মুখস্থ করব একটা টেকনিক অবলম্বন করে, যে এই 7টি হচ্ছে মৌলিক রাশি। মৌলিক রাশি 7টিকে মুখস্থ রাখার টেকনিকটা হচ্ছে, দৈত্য ভাই সামনে তাকিয়ে তাল গাছ দেখতে পায়। দৈত্য ভাই সামনে তাকিয়ে তাল গাছ দেখতে পায়, এগুলো হচ্ছে মৌলিক রাশি। দৈত্য ভাই সামনে তাকিয়ে তাল গাছ দেখতে পায়, এগুলো কি রাশি? মৌলিক রাশি মুখস্থ রাখার টেকনিক। মৌলিক রাশি মুখস্থ রাখার টেকনিক হচ্ছে দৈত্য ভাই সামনে তাকিয়ে তাল গাছ দেখতে পায়। লিখছেন? দৈত্য ভাই সামনে তাকিয়ে তাল গাছ দেখতে পায়, এই বাক্যটির মাধ্যমে মৌলিক রাশি 7টি মুখস্থ রাখা যায়। কি লিখছেন বলেন? আবার বলেন, আবার বলেন, না দেখে বলেন, তাড়াতাড়ি বলেন। দৈত্যতে লিখবেন দৈর্ঘ্য। দৈত্যতে হচ্ছে দৈর্ঘ্য, ভাইতে ভর, সামনেতে হচ্ছে সময়, তাকিয়েতে তাপমাত্রা, তাল গাছতে হচ্ছে তড়িৎ প্রবাহ, দেখতেতে হচ্ছে দীপন তীব্রতা, পাইতে হচ্ছে পদার্থের পরিমাণ, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ, এই 7টি হচ্ছে মৌলিক রাশি। লিখবো, সবই লিখবো, লেখা হয়েছে। তাহলে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ, এগুলো হচ্ছে কি রাশি? মৌলিক রাশি। এগুলো ছাড়া বাকি সবাই কি? এসআই একক পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি, ভরের একক কি, সময়ের একক কি, এভাবে পরীক্ষায় প্রশ্ন আসে। একক পদ্ধতি থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। মনে রাখবো, এসআই একক পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, ভরের একক হচ্ছে কিলোগ্রাম, সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাপমাত্রা একক কেলভিন, তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা, পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল। দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রা একক কেলভিন, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, দীপন তীব্রতার একক ক্যান্ডেলা, পদার্থের পরিমাণের একক মোল।
মিটারকে এম দ্বারা প্রকাশ করা হয়, কিলোগ্রামকে কেজি দ্বারা, সেকেন্ডকে এস দ্বারা, কেলভিনকে কে দ্বারা, অ্যাম্পিয়ারকে এ দ্বারা, ক্যান্ডেলাকে সিডি দ্বারা, মোলকে এমওএল মোল দ্বারা। ক্যান্ডেলা সিডি, লেখা হয়েছে। যারা যুক্ত আছে অনলাইনে, লেখা যদি হয়ে থাকে তাহলে ডান লিখবেন অথবা ডি লিখবেন। হারি আপ। ওকে, ডান। দেখেন অনেকেই লিখে যে ক্লিয়ার, ঠিক আছে, মাঝখানে দুই একজন লেখেন যে সাউন্ড কম, ভালো দেখা যায় না। হ্যাঁ, এটা হচ্ছে কি আপনার হয়তো বা ফোনের সমস্যা হতে পারে, আপনার নিজের নেটের সমস্যা হতে পারে, এটা হতে পারে। আচ্ছা, আমাদের আলোচনায় একক পদ্ধতি উঠে এসেছে। একক পদ্ধতির নাম এসআই। এসআই কিসের নাম? একটি একক পদ্ধতির নাম। এরকম আরো কিছু একক পদ্ধতি আছে যেগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে, কারণ এগুলো থেকে প্রশ্ন হয়। বিগত সালের প্রশ্নগুলো ঘাটাঘাটি করলেই আমরা একক পদ্ধতি থেকে আসা প্রশ্নগুলো দেখতে পাই। তাই আমাদের একক পদ্ধতি নিয়েও আলোচনা করতে হবে বা এগুলো পড়তে হবে। হেডিং করেন একক পদ্ধতি, লিখে নেন একক পদ্ধতি। একক পদ্ধতি লিখে নেন। একক পদ্ধতি লিখে লিখবেন একক পদ্ধতি লিখবেন। এরপর লিখবেন রাশি, এরপর লিখবেন এসআই, যেটা এমকেএস পদ্ধতির সাথে আত্মীকরণ করে তৈরি করা হয়েছে। এরপরে লিখবেন সিজিএস, এরপরে লিখবেন এফ পিএস। এগুলো হচ্ছে সব একক পদ্ধতির নাম। তাহলে এসআই, এমকেএস, সিজিএস, এফপিএস সবগুলো হচ্ছে আলাদা আলাদা একক পদ্ধতি। তো এমকেএস পদ্ধতির সাথে আত্মীকরণ করেই এসআই একক পদ্ধতি তৈরি করা হয়েছে। আর এসআই এর পুনরূপ হচ্ছে সাব ইন্সপেক্টর না, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, মানে হচ্ছে আন্তর্জাতিক একক পদ্ধতি। ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট অর্থাৎ আন্তর্জাতিক একক পদ্ধতি, যেটা সারা বিশ্বব্যাপী চালু আছে। বর্তমানে কোন একক পদ্ধতিটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত? এসআই। তাহলে লক্ষ্য করি, রাশির নিচে লিখবো দৈর্ঘ্য, কারণ দৈর্ঘ্য একটি রাশি। আর এসআই একক পদ্ধতিতে দৈর্ঘ্য একক মিটার, আমরা একটু আগে লিখলাম, সেটা আমরা অলরেডি অবগত। এসআই একক পদ্ধতি দৈর্ঘ্য একক মিটার। বাট পরীক্ষা যদি আসে সিজিএস পদ্ধতি দৈর্ঘ্য একক কি, তখন হবে সেন্টিমিটার। সেন্টিমিটার। এফপিএস পদ্ধতি দৈর্ঘ্য একক কি? ফুট। এফপিএস পদ্ধতি দৈর্ঘ্য একক হচ্ছে ফুট। দৈর্ঘ্য ভর। এসআই একক পদ্ধতি ভর রেখা হচ্ছে কিলোগ্রাম। সিজিএস পদ্ধতিতে হচ্ছে আবার গ্রাম। যদি এফপিএস পদ্ধতি ভর রেখা কি, তখন হবে পাউন্ড। পাউন্ড। সময়। সেকেন্ড। 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 কাজ।
জুল, আর্গ, ফুট পাউন্ডাল, ক্ষমতা, এসআই হোক পুরো ক্ষমতার হোক ওয়াট, এটা হচ্ছে আর্গ পার সেকেন্ড, এটা হচ্ছে ফুট পাউন্ডাল পার সেকেন্ড, শক্তি, জুল, আর্গ, ফুট পাউন্ডাল, বল, নিউটন, ডাইন, পাউন্ডাল। গুরুত্বপূর্ণ কিছু রাশির ভিন্ন ভিন্ন একক পদ্ধতিতে যে এককগুলো রয়েছে তা আমাদের সামনে দৃশ্যমান। ওজন সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। না, রাজনৈতিক ক্ষমতা পরিমাপক যন্ত্র ফেসবুক। ভোট, হ্যাঁ, ভোট হইতে পারে না। ভোট কবে হয়েছে বাংলাদেশ? ভবিষ্যতে বাংলাদেশে স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো ভোট সুষ্ঠু হয় নাই। ওটা ওখানেও ভেজাল আছে, ওই যে তত্ত্বাবধায়ক সরকার সময় যেটা, ওখানেও ভেজাল আছে। ভোট কখনো সুষ্ঠু হইতে পারে না। রাজনৈতিক ক্ষমতা, দেশে যে আবার অস্থিরতা শুরু হলো, একটু ফেসবুকে ঢুকলেই দেখতে মারামারি চলছে। গতকাল একটা মারামারি, হ্যাঁ, আজকে এখন তো এই দাঙ্গা একটা হয়ে গেছে ইয়াতে চিড়িয়াখানায়। তো এর প্রভাব কি অন্য কোনো জায়গায় পড়ছে কিনা, আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে। ঠিক আছে কি পরিবেশ সব জায়গায় ওকে? যদি ওকে থাকে পরিবেশ আপনার আশেপাশে এলাকার বা আপনার জেলা শহরে, তাহলে একটু ওকে লিখেন তো। স্যার কোন বিষয়ে ক্লাস নিচ্ছেন? বিজ্ঞান নিচ্ছি ভাইয়া, বিজ্ঞান। লক্ষ্মীপুর ওকে। ওকে, মানিকগঞ্জ ওকে। এই ওকেটাই চাই আমরা। হ্যাঁ, আশেপাশে যদি কেউ একটু এদিক ওদিক করার চিন্তা ভাবনা করেন, আপনারা শিক্ষিত সমাজ চেষ্টা করবেন যে ওকে রাখার, স্থির করার, ঠান্ডা করার। সে যে ধর্মেরই হোক, যে মতাদর্শেরই হোক না কেন, যে দলেরই হোক না কেন। মুন্সিগঞ্জ ওকে। জয়পুরহাট ওকে। গোপালগঞ্জ তো গতকাল টি-20 খেলছে। ও আচ্ছা, রামপুরার বাজার ওকে। কুমিল্লা ওকে। তারপরে বাফেরহাট না ধাপেরহাট লিখছে, বাগেরহাট নিরাপদ, বাগেরহাট নিরাপদ। আচ্ছা, লেখা শেষ, ডান। রুমের ভিতর থেকে নিরাপদ কি অনিরাপদ?
বিছানায় শুয়ে শুয়ে ক্লাস করতেছে, ব্যাপারটা এমন না। আচ্ছা, এখন প্রশ্ন আসার ধরন এখান থেকে যেমন দেখবেন কিভাবে আসবে। প্রশ্ন হবে এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি? মিটার না কিন্তু, ফুট। প্রশ্ন হবে সিজিএস পদ্ধতিতে ভরের একক কি? কিলোগ্রাম না কিন্তু। প্রশ্ন হবে এসআই একক পদ্ধতিতে ক্ষমতার একক কি? প্রশ্ন হবে সিজিএস পদ্ধতিতে বলের একক কি? ধন্যবাদ। আমরা জানি রাশি প্রধানত দুই প্রকার, মৌলিক রাশি, একটা হচ্ছে দিয়ে মৌলিক রাশি, একটা যৌগিক রাশি। তাহলে বলেন তো ক্ষমতা মৌলিক না যৌগিক? কাজ, সময়, ভর, শক্তি, বল, দৈর্ঘ্য, কারণ ওই 7টাই আছে না? ওকে। রাশি প্রধানত দুই প্রকার, মৌলিক এবং যৌগিক। এছাড়াও মান ও দিকের ভিত্তিতে রাশিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, মান ও দিক। এবার লিখবেন মান ও দিকের ভিত্তিতে রাশি দুই প্রকার। মান ও দিকের ভিত্তিতে রাশি লেখা হয়েছে, কিসের ভিত্তিতে ভাগ করা হচ্ছে? তাহলে মান ও দিকের ভিত্তিতে রাশি দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার আর একটা হচ্ছে ভেক্টর। মান ও দিকের ভিত্তিতে রাশি দুই ভাগে বিভক্ত হয়েছে, একটা স্কেলার আর একটা হচ্ছে ভেক্টর। যৌগিক রাশি কি? যৌগিক রাশি বলতে যেগুলো মৌলিকের উপর নির্ভর করে, হ্যাঁ, যে সকল রাশি মৌলিকের উপর নির্ভর করে তাকে যৌগিক রাশি বলে। হ্যাঁ, যেগুলো মৌলিকের উপর নির্ভর করে সেগুলি হচ্ছে যৌগিক। আচ্ছা, আমরা লিখেছি মান ও দিকের ভিত্তিতে রাশি দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার একটা হচ্ছে ভেক্টর। এদেরকে ভাগ করা হয়েছে মান ও দিকের ভিত্তিতে। স্কেলার সম্পর্কে আমরা লিখবো, স্কেলার সম্পর্কে লিখে নেন, মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না। স্কেলার সম্পর্কে লিখবেন মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না। স্কেলার সম্পর্কে লিখবেন মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না। স্কেলার সম্পর্কে লিখবেন মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না। সাইদুল ইসলাম সাইদ, ধন্যবাদ। তাহলে মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না। আর ভেক্টরে লিখবেন মান ও দিক উভয়েরই প্রয়োজন। ভেক্টরে লিখবেন মান ও দিক উভয়েরই প্রয়োজন। ভেক্টরে লিখবেন মান ও দিক উভয়েরই প্রয়োজন। লেখা হয়েছে। তাহলে বিষয়টাকে সংজ্ঞায়িত করা যায় এইভাবে, যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মানের প্রয়োজন হয় কিন্তু দিকের প্রয়োজন হয় না তাদেরকে বলা হয় স্কেলার রাশি। আর যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ই প্রয়োজন হয় তাদেরকে বলে, যেহেতু স্কেলারে দেখা যাচ্ছে মানের প্রয়োজন হয় দিকের প্রয়োজন হয় না, তাই এর নাম হচ্ছে অদিক রাশি। স্কেলারের নাম হচ্ছে অদিক রাশি, কেন? এখানে দিকের প্রয়োজন হয় না। ভেক্টরের নাম হচ্ছে দিক রাশি, কেন? এখানে দিকের প্রয়োজন হয়। যে সকল রাশিকে প্রকাশ করার জন্য দিকের প্রয়োজন হয় না ওইটা স্কেলার, আর যেটা হচ্ছে দিকের প্রয়োজন হয় সেটা হচ্ছে ভেক্টর রাশি। প্রশ্ন আসার ধরন, কোনটি অদিক রাশি কোনটি দিক রাশি, অথবা কোনটি স্কেলার রাশি কোনটি, প্রশ্ন আসবে এখান থেকে এরভাবে। একটু আগে যে আমরা সুবিধাটা নিলাম, মৌলিক হচ্ছে 7টি, আর যৌগিকের দিকে ফিরেও তাকাই নেই। মৌলিক পড়লে যৌগিক পড়া লাগবে, বাট এখানে স্কেলার ভেক্টর দুইটাই করতে হবে, কারণ নির্দিষ্টতা নাই যে স্কেলার এতটি বাকি সবগুলো ভেক্টর, এরকম কোনো নির্দিষ্টতা নেই। তাই গুরুত্বপূর্ণ কয়েকটি স্কেলার রাশি, গুরুত্বপূর্ণ কয়েকটি ভেক্টর রাশি আমাদের আয়ত্তে নিয়ে আসতে হবে, যেগুলো অপশনে আসার সম্ভাবনা বেশি। ওকে, তাহলে স্কেলার সমান চিহ্ন দিয়ে লিখবেন, স্কেলার সমান চিহ্ন দিয়ে লিখবেন, স্কেলার সমান চিহ্ন লিখবেন দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা। লিখে নেন দৈর্ঘ্য। স্কেলার সমান চিহ্ন দিয়ে লিখবেন দৈর্ঘ্য, ভর, সময়,
মাত্রা, কাজ, ক্ষমতা, শক্তি, এগুলো হচ্ছে স্কেলার রাশি। আর ভেক্টর সমান লিখবেন বেগ, ভরবেগ, বেগ, ভরবেগ, বেগ, ভরবেগ, সরণ, ত্বরণ, ওজন, বল। বেগ, ভরবেগ, সরণ, ত্বরণ, ওজন, বল। কিছু ভেক্টর এবং কিছু স্কেলার আমাদের সামনে দৃশ্যমান। লেখা হয়েছে স্কেলার দ্বারা তাদেরকে প্রকাশ করার জন্য দিক জানা প্রয়োজন, আর ভেক্টরের দিক জানা প্রয়োজন। স্কেলারের প্রথম উদাহরণ দেখেন, দেয়া আছে দৈর্ঘ্য, আছে না? আমার হাতে এই পদার্থটি আছে। এই পদার্থটি যদি দৈর্ঘ্য পরিমাপ করি, এটা যদি এদিকে থাকে দৈর্ঘ্য যা হবে, এদিকে করলে দৈর্ঘ্য, এদিকে করলে দৈর্ঘ্য, যেদিকে করি না কেন দৈর্ঘ্য সব দিকে কি? তাহলে দিকের সাথে দৈর্ঘ্য কোনো সম্পর্ক আছে? দৈর্ঘ্য কি দিক ভেদে বাড়বে কমবে? দৈর্ঘ্য সবসময় সমান, দিকের সাথে কোনো সম্পর্ক। আবার এই যে পদার্থটি আছে, এটাকে যদি আমি উপরে নিক্ষেপ করি বা নিচে নিক্ষেপ করি, দুইটার বেগ কি একই হবে? দুইটার বেগ কি একই হবে? দিক ভেদে বেগের পরিবর্তন হবে কি হবে না? তাহলে কোনো কিছুর বেগ নির্ণয় করার জন্য দিক জানার প্রয়োজন আছে কি নাই? আর যেখানে দিক জানার প্রয়োজন আছে সেটা হচ্ছে কি রাশি? ভেক্টর রাশি। এই জন্যই বেগ কি রাশি? কারণ কোনো কিছুর বেগ নির্ণয় করতে গেলে দিক জানার প্রয়োজন আছে কি নেই? বুঝতে পারছেন? স্কেলার এবং ভেক্টর রাশির মধ্যে গুরুত্বপূর্ণ দুটি রাশি আছে। স্কেলারে আছে ভর আর ভেক্টরে আছে ওজন। এই দুটো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে ব্যাপক, বিগত বছরেও এসেছে, ইভেন 46 বিসিএস এও আসছে। বুঝতে পারছেন? তাছাড়া বিসিএস যে প্রশ্নগুলো আসে, এগুলো প্রাইমারি, নিবন্ধন, 10 থেকে 20 নম্বর, এগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, তাই না? তাহলে আমরা লিখবো ভর ও ওজন। হেডিং করেন ভর ও ওজন। হ্যাঁ, ভর ওজন লিখছেন, এবার লিখবেন ভর ওজনের পার্থক্য। লিখে নেন ভর ওজনের পার্থক্য। আমরা ভর ওজনের পার্থক্য লিখবো, একদিকে লিখবেন ভর আর একদিকে লিখবেন ওজন। পার্থক্য যেভাবে লিখে ছক আকারে লিখবেন, মাঝখানে টান দিয়ে একদিকে লিখবেন ভর আর একদিকে লিখবেন ওজন। লিখেছেন? লিখছেন? ভরের নিচে 1 নাম্বার দিয়ে লিখবেন মৌলিক রাশি, স্কেলার রাশি। ভরের নিচে 1 নাম্বার দিয়ে লিখবেন মৌলিক রাশি ও স্কেলার রাশি। ভরের নিচে 1 নাম্বার দিয়ে লিখবেন মৌলিক রাশি ও স্কেলার রাশি। এবার ওজনের নিচে লিখবেন 1 নাম্বার দিয়ে যৌগিক রাশি ও ভেক্টর রাশি। ওজনের নিচে 1 নাম্বার দিয়ে লিখবেন যৌগিক রাশি ও ভেক্টর রাশি। লিখেছি। 2 নাম্বার দিয়ে লিখবেন ভরের নিচে পদার্থের মোট পরিমাণের উপর ভর নির্ভর করে। 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 ওজনের নিচে লিখবেন পৃথিবীর আকর্ষণ বলের উপর ওজন নির্ভর করে। পৃথিবীর আকর্ষণ বলের উপর ওজন নির্ভর করে। পৃথিবীর আকর্ষণ বলের উপর ওজন নির্ভর করে। পৃথিবীর আকর্ষণ
স্যার ডাইরেক্টলি বলা যায় অভিকর্ষ বলের উপর। আর এই কথাটা কেউ বুঝবে না। অভিকর্ষ বোঝা আপনি বোঝেন, এই জন্য সহজ করে দিচ্ছি, সহজ, বুঝছেন? হ্যালো, এই যে এদিকে এদিকে অভিকর্ষ বল, অনেকে বলবে এটা আবার কি জিনিস, কোন ধার বল, এই জন্য ভাষা দেওয়া লাগবে সহজ। একই কথা কিন্তু কিন্তু এটা আমরা আলোচনায় সেটা বলবো, কিন্তু লিখতে হবে সহজ করে যেন সবাই বুঝতে পারে। 3 নাম্বার দিয়ে লিখবো ভরের নিচে অপরিবর্তনশীল, ওজনের নিচে পরিবর্তনশীল। নিজে জানা আর অন্যকে জানানোর মধ্যে অনেক পার্থক্য। ভরের নিচে লিখবেন অপরিবর্তনশীল আর ওজনের নিচে লিখবেন পরিবর্তনশীল। লেখা হয়েছে 4 নাম্বার দিয়ে লিখবেন ভরের নিচে এসআই একক কিলোগ্রাম, এসআই একক কিলোগ্রাম, আর ওজনে লিখবেন এসআই একক নিউটন। এসআই একক কিলোগ্রাম আর হচ্ছে এসআই একক নিউটন। লিখছেন? কিলোগ্রামের পাশে লিখবেন কেজি আর নিউটনের পাশে লিখবেন বড় আকৃতির এন। কিলোগ্রামের পাশে লিখবেন কেজি আর নিউটনের পাশে লিখবেন বড় আকৃতির এন। অর্থাৎ কিলোগ্রামকে কেজি দ্বারা প্রকাশ করা হয়, নিউটনকে এন দ্বারা প্রকাশ করা হয়। বাজার থেকে আজ পর্যন্ত নিউটন আকারে কোনো কিছু কিনেছেন, অর্থাৎ 2 নিউটন, 10 নিউটন, 5 নিউটন এরকম কিছু কিনেছেন? 2 কেজি, 5 কেজি, 7 কেজি, 10 কেজি কেনেন? যেটা কেনেন এটা ভরে দেখো, তার মানে ভর করে কিনলে আমরা শেষে বলবো কেজি। কেজি আকারে কিনছি তার মানে এটা ভর করে কিনেছি। কেজি আকারে বিক্রি হচ্ছে তার মানে ভর আকারে বিক্রি হচ্ছে, কারণ কেজি কার একক? মোট মাত্রা থাকে। ভরে দেখো কেজি কার একক। তাহলে আমরা বাজার থেকে যা কিছু কিনি ভর করে না ওজন করে? আর বলি কি বলি না? এই জন্যই বেশি দেয় স্যার। তাহলে ভর করে কিনি বলি হচ্ছে ওজনের কথা। তাহলে বলা উচিত আমাকে ভর করে 1 কেজি আলু দেন, ভরে ঠিকঠাক দিয়েন, কারণ আমি কেজি এখানে কিনছি, আমি ভর করেই কিনছি। প্রচলিত ভুল, গিয়ে বলি ওজনে ঠিকঠাক দিও, ওজন করে 2 কেজি মাছ দেন, কিন্তু বলা হবে কি ভর, বলা উচিত কি ভর। হ্যাঁ, তাহলে ভর করেই আমরা কোনো কিছু কিনি। তোমার ওজন কত এটা বলবেন না, তোমার ভর কত এটা বলবেন। আপনি বলেন না আমার 60 কেজি, 70 কেজি, 80 কেজি। কেজি বলেন না নিউটন বলেন? তা কেজি কার একক? তাহলে কি বলা উচিত? প্রশ্নটা কি হবে? আমার ভর 80 কেজি, এটাই, তাই না? এগুলো প্রচলিত ভুল অনেক আছে, শুধু এখানে না। বলে না ক্যাশ ধরো, গ্যাস মানে তো ধরতে বলে ভালো করে, ক্যাশ ধরো, ক্যাশ মানে তো ধরা, আবার ধরা ধরে কি? গ্যাস। তার মানে কি ক্যাচ ধরা কি সঠিক শব্দ? তারপরে বলি প্রজন্ম থেকে প্রজন্ম আমরা বলে যাচ্ছি, মনে হচ্ছে এটাকে এমন ভাবে ঠিক করে নিছি এটাই রাইট। তারপরে বলে যে গ্লাস, গ্লাস, গ্লাসের বাংলা কি? কাঁচ, কাঁচের ইংলিশ গ্লাস, বলে কাঁচের গ্লাসে পানি দেন, বলি না কাঁচের গ্লাস। আরে কাঁচ মানেই তো গ্লাস, গ্লাস মানেই তো কাঁচ, গ্লাস গ্লাসে পানি দিবে নাকি? স্যার বিষয়টা হচ্ছে যে প্লাস্টিকের মগ বলে গ্লাস, বিষয়টা ঝামেলা এই জায়গায় দাঁড়ায় গেছে। অথচ প্লাস্টিকের ওই গ্লাস যেটা হলো ওটা মগ বলা উচিত, প্লাস্টিকের মগ, কাঁচের মগ, তাহলে ঠিক ছিল না? আমরাই তো বলি কাঁচের গ্লাসে পানি দেন, এই কাঁচের গ্লাস নাই, কাঁচের গ্লাস, কাঁচ মানে তো গ্লাস, তার মানে গ্লাস গ্লাস। এগুলো হচ্ছে প্রচলিত ভুল, যেগুলোর উপরে আমরা শক্ত ভাবে দাঁড়িয়ে আছি। আর আপনি সঠিক বলবেন তো আপনি ভুল বললেন, আপনি সঠিক বলবেন তো এটা পাগল হয়ে গেছে। তাহলে এরকম প্রচলিত ভুল অনেক আছে। তাহলে ভর এবং ওজন নিয়ে কনফিউশন আমাদের সৃষ্টি হয়, তাহলে জিজ্ঞেস করা উচিত তোমার ভর কত, ব্যাপারটা এরকম। আচ্ছা, ভর এবং ওজন দুটো আলাদা জিনিস, পার্থক্য আমাদের সামনে দৃশ্যমান। 2 নম্বর যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটাকে আমরা ব্যাখ্যা করি, ভর ওজনকে আরো ক্লিয়ার করব। পদার্থের মোট পরিমাণের উপর ভর নির্ভর করে। হ্যালো, পদার্থের মোট পরিমাণের উপর ভর নির্ভর করে পদার্থের মোট পরিমাণের উপর। অর্থাৎ পরিমাণ যেমন ভর সেরকম, পরিমাণ যেরকম ভর সেরকম, পরিমাণ বেশি ভর বেশি, পরিমাণ কম ভর কম। তাহলে পরিমাণ বিষয়টাই হচ্ছে ভর। একটা পদার্থের মোট পরিমাণ যেরকম ভরটাও সেরকম, পরিমাণ বেশি ভর বেশি, পরিমাণ কম যাহাই পরিমাণ তাহাই ভর।
যাহাই পরিমাণ, একটা পদার্থের পরিমাণটাই হচ্ছে তার ভর। ভরের মাধ্যমে মোট পরিমাণ জানা যায়। ভর বেশি তার মানে পরিমাণ বেশি, ভর কম তার মানে পরিমাণও কম। ভর যাহা পরিমাণও তাহা। আলু কতটুকু, মাছ কতটুকু, মাংস কতটুকু, পরিমাণটা জানতে চাই। আপনি আমি কতটুকু, মাংস হাড় হাড্ডি কতগুলো মিলে কতটুকু, এটাই। তাহলে ভরের মাধ্যমে মোট পরিমাণটা জানতে চাই। মূলত আমরা যেটা উদ্দেশ্যে পরিমাপ করি, মোট পরিমাণ জানার জন্য, ওইটাই ভর। আশেপাশে আমরা যত কিছু পরিমাপ করছি মোট পরিমাণ জানার জন্য, অর্থাৎ ভর জানার জন্য। তাহলে আমরা পরিমাপ করি কি জানার জন্য? ভর জানার জন্য। কারণ পরিমাপ মানে হচ্ছে মোট পরিমাণ জানতে যাচ্ছি। তাহলে মোট পরিমাণ বেশি তার মানে ভর, পরিমাণ কম, পরিমাণ যেমন, পরিমাণ বেশি, পরিমাণ কম, যাহাই পরিমাণ যাহাই ভর। বুঝতে পারছেন? এটা সহজ কথা, মানে যেটা আমরা বুঝি আর কি, এটাই। কিন্তু ওজনের ক্ষেত্রে একটু ঝামেলা আছে। পৃথিবীর আকর্ষণ বলের সাথে ওজনের সম্পর্ক রয়েছে। পৃথিবীর আকর্ষণ বলের উপরই ওজন নির্ভর করে। পৃথিবী একটি বিরাট চুম্বক ক্ষেত্র, পৃথিবী একটা বিরাট চুম্বক ক্ষেত্র, পরীক্ষিত ব্যাপার। পৃথিবী আপনাকে আমাকে আকর্ষণ করে ধরে রেখেছে। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, আবার নিজে নিজেও ঘোরে। এত ঘোরাঘুরি করার পরেও পৃথিবী থেকে আমরা ছিটকে পড়ি না, কারণ পৃথিবী আকর্ষণের কারণে আপনাকে আমাকে পৃথিবী আকর্ষণ করে ধরে রেখেছে। এই যে পৃথিবীর একটা আকর্ষণ শক্তি রয়েছে, এটাকে উপরে পাঠাই দিলে আবার নিচে পড়ে, ঢিল দিলে আবার নিচে পড়ে। কেন? পৃথিবীর আকর্ষণের কারণে। পৃথিবী তাকে টানছে, এই জন্য সে পড়ছে। তো এই যে পৃথিবীর যে আকর্ষণ শক্তিটা রয়েছে, এটার সাথে ওজনের সম্পর্ক রয়েছে। তো পৃথিবীর আকর্ষণটা আবার সব জায়গায় সমান না, পরীক্ষিত ব্যাপার। পরীক্ষা করে দেখা গিয়েছে একটা বস্তুকে পৃথিবী সব জায়গায় সমানভাবে আকর্ষণ করে না, বৈষম্য আছে। মেরু অঞ্চল নামক জায়গায় এটাকে ছেড়ে দিলে তাড়াতাড়ি পড়বে, কারণ সেখানে পৃথিবীর আকর্ষণ বেশি। অর্থাৎ পৃথিবী কোনো বস্তুকে সেখানে বেশি আকর্ষণ করে, টান বেশি। তার মানে আকর্ষণ বেশি, টান বেশি, তার মানে ওজনও বেশি। কারণ ওজন নির্ভর করে আকর্ষণ বা টানের উপর। পৃথিবীর আকর্ষণের উপর ওজন নির্ভর করে। পৃথিবীর আকর্ষণ যেখানে বেশি সেখানে ওজনও বেশি। আকর্ষণ বেশি তার মানে ওজনও বেশি। অঞ্চলে নিয়ে গেলে ছেড়ে দিলে আস্তে পড়ে, তার মানে আকর্ষণ কম, তার মানে টান কম। আর আকর্ষণের সাথে ওজনের সম্পর্ক, আকর্ষণ কম মানে ওজন কম। আকর্ষণ বাড়লে ওজন বাড়ে, আকর্ষণ কমলে ওজন কার সাথে সম্পর্ক রাখে? আকর্ষণের উপর। কার আকর্ষণ? পৃথিবীর আকর্ষণ। পৃথিবীর আকর্ষণের উপর কি নির্ভর করে? পৃথিবীর আকর্ষণের উপর কি নির্ভর করে? আকর্ষণ বাড়লে, আকর্ষণ কমলে। ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠবো পৃথিবীর আকর্ষণ তত কমতে থাকে, পৃথিবীর টান তত কমে, হালকা হয়ে যায় টান, তার মানে ওজনও কমতে থাকে। ভূপৃষ্ঠ থেকে মাটি ঘুরতে ঘুরতে যত পৃথিবীর কেন্দ্রের দিকে যাব আকর্ষণ তত কমতে থাকে। অর্থাৎ মাটি থেকে নিচের দিকে গেলেও আকর্ষণ কমে, তার মানে ওজন কমে। মাটি থেকে উপরের দিকে গেলেও আকর্ষণ কমে, মানে ওজন কমে। তাহলে পৃথিবীর টানের উপর বা পৃথিবীর আকর্ষণের উপর ওজন নির্ভর করে। ওজন নির্ভর করে কার উপর? আকর্ষণ একটা বস্তু কি সব জায়গায় সমান? এক এক জায়গায় আকর্ষণ, তাই ওজন এক এক জায়গায়। একই বস্তুর ওজন এক এক জায়গায় এক এক রকম, কারণ একই বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ এক এক জায়গায়। তাহলে ওজন পরিবর্তনশীল না অপরিবর্তনশীল? এর ওজন এক এক জায়গায় এক এক রকম, আকর্ষণ এক এক জায়গায় এক এক রকম। তাহলে ওজন বিষয়টা পরিবর্তনশীল না অপরিবর্তনশীল? ভর যা দ্বারা ঘটবে তাই ভর। এটা যা দ্বারা ঘটবে এটাই তার ভর। এখানে যা যা আছে, যতটুকু আছে, যা দ্বারা ঘটবে সেটাই তার ভর। মেরু অঞ্চলে নিয়ে গেলে কোনো কিছু কমতে পারবে? ঠিক থাকবে। বিষুবীয় অঞ্চলে কমতে পারবে? ঠিক থাকবে। যেখানেই যাই না কেন যা দ্বারা ঘটবে সব ঠিক থাকবে, তার মানে ভরের কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন হবে আকর্ষণের, তার মানে ওজনের। আকর্ষণ বাড়লে, আকর্ষণ কমলে। বুঝতে পারছেন? একটা ম্যাথের মাধ্যমে বিষয়টা আরো ক্লিয়ার হই। আপনাদের দেখেন, লিখবেন না, লেখার জন্য পর্যাপ্ত সময় পাবেন, একটু মনোযোগ আশা করছি। কোন বস্তুর ভর 10 কেজি, তার ওজন কত? কোন বস্তুর ভর 10 কেজি হলে তার ওজন কত? প্রশ্ন। তাহলে এখানে ওজন নির্ণয় করতে বলেছে। ওজন নির্ণয়ের একটা সূত্র আছে, সেটা হচ্ছে W সমান mg। এই সূত্রের মাধ্যমে ওজন নির্ণয় করা হয়। দেখি ম্যাথে কি দেয়া আছে, কি কি দেয়া আছে আমরা দেখি। ভর দেয়া আছে 10 কেজি। ভরের ইংরেজি আছে মাস, যেটাকে m দ্বারা প্রকাশ করা হয় 10 কেজি। ভরকে m দ্বারা প্রকাশ করা হয় কারণ ভরের ইংরেজি আছে মাস, m এ ডাবল এস মাস। মাস মানে ভর, ভর মানে 10 কেজি।
বের করতে বলছে ওজন কত, ওজন ওয়েট ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। হোয়াট? ওজন ইংরেজি আছে ওয়েট, ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। সূত্রে এবার জি নামে একটা জিনিস ঝামেলা তৈরি করতেছে। এই জি মানে পৃথিবীর টান, অভিকর্ষ ত্বরণ। হ্যাঁ, তো এখন এই জি এর একটা আদর্শ মান আছে, যেহেতু কোনো জায়গার উল্লেখ নাই, সেটা হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই টান বা আকর্ষণ আপনার আমার উপর আছে। সহজ কথা, আপনাকে আমাকে এই পৃথিবী টানে, আপনার আমার উপর পৃথিবী টান আছে, সেই টানটা কত? এটা সহজ কথা। আপনাকে আমাকে পৃথিবী টানে না, টানছে না। পৃথিবী আপনাকে আমাকে যে বলে আকর্ষণ করছে সেটা হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই টান বা আকর্ষণ আপনার আমার উপর বিরাজ করছে। পরীক্ষিত ব্যাপার। মান বসায় দেই, ওজনের বের করবো না, মান বসায় দিই। এম কত, জি কত, এখন কি লিখবো এখানে? এখন লিখবো 98.1 নিউটন। তাহলে কোন বস্তুর ভর 10 কেজি হলে তার ওজন কত দাঁড়ায়? ওজনের এখন হচ্ছে নিউটন। ওজন বের করতে যাচ্ছি, তাহলে ওজনের এখন কি লিখবো? নিউটন। স্যার অথবা এটা লেখা দেন কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কয়ার। কঠিন হয়ে যায় অনেকের জন্য। যাবে তো অবশ্যই। এখন দেখেন, এই যে ম্যাথটা আছে, স্বাভাবিক কথা, পৃথিবীর আকর্ষণ যেটা রয়েছে এর সাথে সম্পর্ক আছে না নাই? মেরু অঞ্চলে পৃথিবীর টান কিন্তু এই স্বাভাবিকের মতো না। মেরু অঞ্চলে পৃথিবীর টান স্বাভাবিকের থেকে বেশি, 9.83, স্বাভাবিকের থেকে মান বেশি। বিষুবীয় অঞ্চল যদি যাই, বিষুবীয় অঞ্চলে গেলে মান স্বাভাবিকের থেকে কম, 9.78। আমরা যদি চন্দ্রে চলে যাই, তাহলে উপরে যত যাব মান তত কমতে থাকবে, পৃথিবীর টান তত কমে, কমতে কমতে হয়ে যায় 1.63। আমরা যদি চন্দ্র থেকে আরো উপরে চলে যাই, মহাশূন্যে, আর টানই থাকবে না, মহাশূন্য এখন পৃথিবী টানেই না। এদিকে তাকাই, পরে লিখি, পরে শূন্য। আবার মাটি ঘুরতে ঘুরতে পৃথিবীর কেন্দ্রে গেলেও টান থাকবে না, সেখানে গেলেও মান হচ্ছে 0। তাহলে এগুলো সব জি এর মান, অর্থাৎ পৃথিবীর টান, গ্রাভিটি, অভিকর্ষ ত্বরণ, পৃথিবীর টান, পৃথিবীর আকর্ষণ, এগুলো বুঝতে পারছেন? প্রশ্ন যদি হয় পরীক্ষায় কোন বস্তুর ভর 10 কেজি হলে মেরু অঞ্চলে তার ওজন কত, তখন কি করতে হবে? তখন মেরু অঞ্চলে যে জি এর মান সেটা দ্বারা গুণ দিতে হবে। মেরু অঞ্চলে জি এর মান কত? 9.83। প্রশ্ন যদি হয় কোন বস্তুর ভর 10 কেজি হলে বিষুবীয় অঞ্চলে তার ওজন কত, কি দ্বারা গুণ দিবেন? কোন বস্তুর ভর 10 কেজি হলে চন্দ্রে তার ওজন কত, কি দ্বারা গুণ দিতে হবে? যেহেতু কোন জায়গার কথা উল্লেখ নেই আমাদের প্রশ্নে, কোন জায়গার কথা উল্লেখ আছে, তাই আদর্শ মানটা দিয়েই শান্ত থাকতে হবে। কোন জায়গার কথা উল্লেখ না থাকলে এই যে আদর্শ মানটা, এটাই বসাতে হবে। বুঝতে পারছেন? তুলে নেন তাড়াতাড়ি। হ্যাঁ, প্রশ্ন করেন। এটা হলো পৃথিবী যেহেতু আকর্ষণ করতেছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, তো আমরা যদি কোন একটা জায়গায় গিয়ে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার গতি বেগ, তাহলে কি আমরা ওই জায়গায় স্থির থাকবো? কোথায়? পৃথিবীতে কেন্দ্রের দিকে টানতেছে, হ্যাঁ, আমরা কেন্দ্র থেকে উপরে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ারে যদি গতি বেগ উপরে যায়, ওখানে কি স্থির থাকবো? উপরে যত যাবো সেটা তো কমতে থাকবে, তখন তো 9.8 থাকবে না, থাকবে ভূপৃষ্ঠে তো 9.8, উপরে 9 আস্তে আস্তে কমা শুরু করলো, 9.78, 76, 75 আস্তে আস্তে কমতেছে। তখন বুঝলেন না এখানে ব্যাপারটা? আপনারা এখানে যে পৃথিবীর টানার ছাদে পৃথিবীর টান কি এক জিনিস? একটু হলে কমবে না? যত উপরে যাবো মান তত কি হবে? কমতে থাকবে। মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, ms ইনভার্স 2 বা মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণের একক এটা। জি এর মানের ব্যাখ্যা আরেকবার বলেন। জি এর মানগুলো হচ্ছে
বিভিন্ন জায়গায় জি এর মান বিভিন্ন রকম। জি মানে পৃথিবীর টান। হ্যাঁ, মিথিলা দেখলামই না তো কমেন্টটা, কি করো সোহাগ। জি এর মানের ব্যাখ্যা, মিতালি। জি এর মান হচ্ছে পৃথিবীর টান। তো পৃথিবীর টান তো স্থান হইতে পরিবর্তন হয়, বিভিন্ন স্থানের নাম লিখেছি, বিভিন্ন স্থানে জি এর মান যেগুলো বিজ্ঞানীরা পরীক্ষা করে বের করেছে আমরা সেগুলো লিখেছি। এগুলো হচ্ছে পরীক্ষিত মান। জি এর মান এক এক জায়গায় এক এক রকম। জি মানে পৃথিবীর টান, জি মানে অভিবর্ষ স্তরণ। পৃথিবীর টান, পৃথিবী কোনো বস্তুকে এক এক জায়গায় এক এক ভাবে টানে। পৃথিবীর টান কোথাও বেশি, পৃথিবীর টান কোথাও কম। বিষয়টা বুঝতে পেরেছেন কিনা একটু জানান, যারা অনলাইনে আছি যুক্ত, কমেন্টের মাধ্যমে ইয়েস অর নো। বুঝেছি কিনা? ইয়েস সাইম। এমএসডি কি বুঝো? এটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে একক, ত্বরণের একক। ওকে, ওকে। এখন এই আলোচ্য বিষয় থেকে আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন করতে চাই, করব? অপশনে এনারাই আছে। অপশন এগুলোই প্রশ্ন করব। কোথায় বস্তুর ওজন কম? মেরু অঞ্চল, বিষুবীয় অঞ্চল, চন্দ্রে, মহাশূন্যে। কোথায় ওজন কম? কোথায় ওজন কম? আমার প্রশ্ন হচ্ছে কোথায় বস্তুর ওজন কম? মেরু অঞ্চল, বিষুবীয় অঞ্চল, চন্দ্রে, মহাশূন্যে। আমার দরকার ছিল গরিব, অনেকে ধরাই দিয়েছিলেন নিঃস্ব। আমি বলছি গরিব চাই, গরিব ধরাই দিয়েছেন নিঃস্ব। আমি বলছি কম, নাই বানাই দিয়েছেন। কম কোথায়? কোথায় বস্তুর ওজন নেই? বুঝেন না? বুঝছেন? হুশ আসছে? তাহলে কোথায় ওজন কম আর কোথায় বস্তুর ওজন হীন? মহাশূন্য অথবা কোথায় বস্তুর ওজন অনেক 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 কম, খুব কম? কোথায় বস্তুর ওজন নেই? কোথায় বস্তুর ওজন শূন্য? ভাট্টা প্রশ্ন ফাঁদ 46 এই প্রশ্নটাই আসছে। লিখে নেন বাক্যটি। ওজন কম চন্দ্রে, ওজনহীন মহাশূন্যে ও কেন্দ্রে। লিখবেন ওজন কম চন্দ্রে, ওজনহীন মহাশূন্যে ও কেন্দ্রে। এগুলো হচ্ছে প্রশ্ন ফাঁদ। লিখেছেন? আরেকটা প্রশ্ন করি। কোন বস্তুর ভর 10 কেজি, মহাশূন্যে তার ভর কত? কত? কোন বস্তুর ভর 10 কেজি হলে মহাশূন্যে তার ভর কত? মহাশূন্যে তার ভর কত? ওজন চাই নাই, ভর চেয়েছি। আর ভর পরিবর্তনশীল না অপরিবর্তনশীল? এখানেও যা, ওখানেও তা, সেখানেও ভরের কোনো পরিবর্তন নাই। এই যে মহাশূন্য দেখে যে পরিমাণ লাভটা দিলেন শুরুতেই, নেগেটিভ মার্ক তো হয়ে গেছে। হাজারো ঘষাঘষি করেন, কেউ বা থুতু লাগায় ঘষাঘষি করে, লাভ নাই। একদম উত্তরপত্র বাজেয়াপ্ত হবে। মহাশূন্য দেখেই যে লাভ দিছিলেন, হ্যাঁ বাজেয়াপ্ত। কি করলাম এটা? এরকমটা হয়, আর এরকমটা করার জন্যই ওনারা প্রশ্ন করে। তাহলে বলেছিলাম
কোন বস্তুর ভর 10 কেজি হলে মহাশূন্যতার ভর কত? মহাশূন্যতার ওজন কত? ভর কত? ওজন কত? ভূপৃষ্ঠ থেকে আমরা যত উপরের দিকে উঠব ভর ততই, আবারও ভুল করে, ভর ওজন ওজন ভূপৃষ্ঠ থেকে উঠতে উঠতে আমরা যখন চাঁদে চলে যাব, চাঁদে তখন ওজন কমতে কমতে হয়ে যাবে পৃথিবীর তুলনায় 6/1 চাঁদে ওজন পৃথিবীর তুলনায় 6/, বাক্যখানা লিখে নেন, চাঁদে ওজন 6/1, 6/1, চাঁদে ওজন 6/1। চাঁদে লিখলেন না ছাদে লিখলেন? ও চাঁদে, হ্যাঁ ঠিক আছে। চাঁদে ওজন 6/1। উত্তরপত্র দুইটা আনসার দিলে কি দুইটা আনসার মাত্র দিয়ে যদি দেন তো প্রশ্ন কাটবে না, পুরো উত্তর বাতিল করে দিবে। এক এক জায়গায় একটা ব্যাখ্যা আছে মূলত এর। প্রথম ব্যাখ্যা, উত্তরপত্র বাতিল বলে গণ্য হইবে কখন? প্রশ্ন আছে 200 মার্কের, আপনার উত্তরপত্র দেখাচ্ছে 201টা দাগিয়েছেন, তখন বাতিল বলে গণ্য হইবে। বুঝেন নাই ব্যাপারটা? এখন দাগাইছেন 99টা, একটা দাগাইছেন 2টা, হয়ে গেল 200, বাতিল নাও হইতে পারে। সাধারণত হয় না, ওই আমার যে মেশিন গুলো আছে কোচিং সেন্টার গুলোতে, এগুলোতে হয় না, ওই সিস্টেম করে দেয়া। ভুল করে যদি মনে করেন 201টা ডাইরেক্ট হচ্ছে, হ্যাঁ, তখন তো সুন্দর করে ভুল করে না হোক সঠিক করে হোক আপনার প্রশ্নটা বাতিল, প্রশ্নপত্র উত্তরপত্র বাতিল হয়ে যাবে। 201টা হলে গেলেই ওটা লিমিট দেয়া থাকে, 200 প্রশ্ন, সর্বোচ্চ মার্ক কাউন্ট হবে 200, লিমিট দেয়া থাকে। কিন্তু আপনি দাঁড়াইছেন 201টা, কিছু হয় নাই। আচ্ছা, ওই তো বললাম এগুলো মেশিনের ব্যাপার, এগুলো মেশিনে ঠিক করে দেয়া থাকে। ডাবল বৃত্ত ভাড়া করলে নাকি ওটা অ্যানসারটা নেয়। হ্যাঁ, সবাই দুটো করে দাঁড়াবে। যদি ছন্দ থাকে, হ্যাঁ হ্যাঁ, ছন্দ থেকে দুটো দেখি তো দুটো। আরেক জায়গায় ব্যাখ্যা আছে প্রথমটা নেয়, আরেক জায়গায় ব্যাখ্যা আছে প্রথম যদি দেখাইছেন প্রথম যে বিষয়টা, এটা উত্তর নেবে, কিন্তু এটা কতটুকু গ্রহণযোগ্যতা জানি না, তবে এটা না নেওয়ারই কথা। শুধু বৃত্ত ভাড়া আছে কিনা এটা দেখে তো আমি না, এর ব্যাখ্যা বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম। দেখলাম তো কি 2টা-3টা করে দেখার ইচ্ছা আছে নাকি? না স্যার, সেটাই। তাহলে চাঁদে কোন বস্তুর ওজন পৃথিবীর তুলনায় 6/1। বিষয়ের ফাংশন যে এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছে, এক্সপেরিমেন্ট এখন এমনি মানে স্কুল লাইফে পাস করে মেন্টালিটি কিন্তু নিয়ে না পুরো আবার বাংলায় লেখা থাকতো না, কিন্তু ওয়েট, তার আগে এটা লিখে নেই। লিখুন লিফটে ব্যক্তির ওজন, লিফটে ব্যক্তির ওজন, হেডিং করেন লিফটে ব্যক্তির ওজন। লিফটে ব্যক্তির ওজন। নাম্বার 1 লিখবেন লিফট স্থির থাকলে, 1 নাম্বার দিয়ে লিখবেন লিফট স্থির থাকলে ওজনের কোনো তারতম্য হয় না। লিফট স্থির থাকলে ওজনের কোনো তারতম্য হয় না। লিফট স্থির থাকলে ওজনের কোনো তারতম্য হয় না। নাম্বার 2 লিফট উপরে উঠলে নিজেকে ভারী অনুভব হয়। লিফট উপরে উঠলে নিজেকে ভারী অনুভব হয়।
লিফট উপরে উঠলে নিজেকে ভারী অনুভব হয়। লিফট উপরে উঠলে নিজেকে ভারী অনুভব হয়। নাম্বার 3, লিফট নিচে নামলে নিজেকে হালকা অনুভব হয়। লিফট নিচে নামলে নিজেকে হালকা অনুভব হয়। নাম্বার 4, আল্লাহ না করুক লিফটের দড়ি ছিঁড়ে গেলে, লিখবেন লিফটের দড়ি ছিঁড়ে গেলে, লিফটের দড়ি ছিঁড়ে গেলে আরোহী নিজেকে ওজনহীন অনুভব করে। এখানে নিজে না থেকে আরোহীকে পাঠাই দিয়েছে। আরোহী নিজেকে ওজনহীন অনুভব করে। তাহলে লিফটের দড়ি ছিঁড়ে গেলে আরোহী নিজেকে কি অনুভব করে? প্রথম বাক্য ছিল লিফট স্থির থাকলে ওজনের কোনো তারতম্য হয় না। তাহলে লিফট স্থির, ওজনও স্থির। লিফট স্থির, লিফট স্থির, ওজনও স্থির, যা আছে তাই। উপরে উঠলে ভারী মনে হয়, নিচে নামলে স্থিরে গেলে লিফট স্থির, ওজন স্থির। লিফট স্থির, 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 স্থির। উপরে উঠলে ভারী, উপরে উঠলে উপরে, উপরে, নিচে নামলে, নিচে নামলে, নিচে নামলে ছিঁড়ে গেলে ওজনহীন, মনে হবে, ছিঁড়ে গেলে ওজন আছে স্যার, মানে মনে হবে। তার তো ওজনহীন ফিল হয়। আসলে গেলে কি আপনি ওজন কি হবে? তার না ঘুরে বেড়াবেন, শুধু ভাসমান অবস্থায় থাকবেন। ওই জায়গায় তো ওজন শূন্য। হ্যাঁ, এখানে ওজনহীন, ওজন তো আছে স্যার। হ্যাঁ ওজন তো আছে, ওজনহীন অনুভব হবে। ওই জায়গায় ওজন নাই। স্যার মনে হবে, অনুভূত করার ভিতরে। হ্যাঁ, ওইটু কথা লেখা আছে যে ওজনহীন কি হবে? অনুভব হবে। তাহলে উপরে উঠলে নিজেকে কি মনে হবে? ভারী। নিচে নামলে ছেড়ে গেলে স্থির, স্থির, স্থির। উপরে উঠলে, উপরে উঠলে, উপরে উঠলে, উপরে উঠলে, নিচে নামলে, নিচে নামলে স্থির, উপরে উঠলে, নিচে নামলে, উপরে উঠলে, নিচে নামলে ছিঁড়ে গেলে, নিচে নামলে, উপরে উঠলে স্থির, ছিঁড়ে গেলে। এই হচ্ছে কথা। প্রশ্ন আসবে এখান থেকে পরীক্ষায়, নিজেকে কখন হালকা মনে হয়? লিফট উপরে উঠলে, নিচে নামলে, ছিঁড়ে গেলে, স্থির থাকলে। প্রশ্ন হবে কখন নিজেকে ভারী অনুভব হবে? লিফট উপরে উঠলে, নিচে নামলে, ছিঁড়ে গেলে। প্রশ্ন হবে লিফট নিচে নামলে কি হবে? ভারী মনে হবে, হালকা মনে হবে, ওজনহীন মনে হবে, স্থির থাকবে। এই যে এইভাবে প্রশ্ন আসে, এই 4টা লাইন থেকে, এই 2 ভাবে প্রশ্ন আসবে এই 4টা লাইন থেকে। এবার হেডিং করেন প্লবতা। প্লবতা কঠিন মনে হচ্ছে? প্লবতা, প্লবতা সম্পর্কে প্রথম বাক্য লিখবেন তরলের ঊর্ধ্বমুখী বল। প্রথম বাক্য লিখবেন তরলের ঊর্ধ্বমুখী বল। তরলের ঊর্ধ্বমুখী বল, তরলের ঊর্ধ্বমুখী বল। দ্বিতীয় বাক্য প্লবতা নির্ভর করে ঘনত্বের উপর। প্লবতা নির্ভর করে ঘনত্বের উপর। প্লবতা নির্ভর করে ঘনত্বের উপর। লেখা হয়েছে। তৃতীয় বাক্য বস্তুর ওজনের তুলনায়, বস্তুর ওজনের তুলনায় তরলের প্লবতা বেশি হলে, তরলের প্লবতা বেশি হলে বস্তুটি ভেসে থাকবে।
বস্তুর ওজনের তুলনায় তরলের প্লবতা বেশি হলে বস্তুটি ভেসে থাকবে। বস্তুর ওজনের তুলনায় তরলের প্লবতা বেশি হলে বস্তুটি ভেসে থাকবে। লেখা হয়েছে পরবর্তী বাক্য, বস্তুর ওজনের তুলনায় তরলের প্লবতা কম হলে বস্তুটি ডুবে যাবে। বস্তুর ওজনের তুলনায় তরলের প্লবতা কম হলে বস্তুটি ডুবে যাবে। লেখা হয়েছে পরবর্তী বাক্য, বস্তুর ওজন ও তরলের প্লবতা সমান হলে। বস্তুর ওজন ও তরলের প্লবতা সমান হলে বস্তুর ওজন ও তরলের প্লবতা সমান হলে বস্তুটি সমান হলে বস্তুটি নিমজ্জিত অবস্থায় ভেসে থাকবে। বস্তুটি নিমজ্জিত অবস্থায় ভেসে থাকবে। বস্তুটি নিমজ্জিত অবস্থায় ভেসে থাকবে। অর্থাৎ ওই বাক্যে লিখবেন অর্থাৎ সম্পূর্ণ ডুববেও না, সম্পূর্ণ ভাসবেও না। অর্থাৎ সম্পূর্ণ ডুববেও না, সম্পূর্ণ ভাসবেও না। অর্থাৎ সম্পূর্ণ ডুববেও না, সম্পূর্ণ ভাসবেও না। লেখা হয়েছে সম্পূর্ণ ডুববেও না, সম্পূর্ণ। এখন লেখা হয়েছে, আলোচনা করি, আলোচনা শুনেন, একটু মনোযোগ আশা করি। প্লবতা মানে হচ্ছে পদার্থের একটা বৈশিষ্ট্য বা ধর্ম। তরল পদার্থের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তার ঊর্ধ্বমুখী বল। তরল পদার্থের একটা অন্যতম বৈশিষ্ট্য তার ঊর্ধ্বমুখী বল। আপনি তরলে ঢুকতে চাইলেন না, তরল আপনাকে ডুবাইলো, ব্যাপারটা এমন না। তরল চায় আপনি উপরেই থাকেন, তার ভিতরে ঢুকতে দেয় না তরল, কিন্তু বাধ্য হয়ে ঢুকে যাই আমরা। তরল যখন হেরে যায় তখন আমরা তরলের ভিতরে ঢুকে যাই। যে কোনো পদার্থ সেভাবেই তরলের ভিতরে ঢুকে যায়, কিন্তু তরল কিন্তু চায় না যে আমার ভিতরে কেউ আসুক। তরল সবাইকে চায় বের করে দিতে। তো তরলের যেটা ঊর্ধ্বমুখী যে বল আছে, উপরের দিকে পাঠাবার যে বলটা রয়েছে, এটার নাম হচ্ছে প্লবতা। বস্তুর ওজন, এই যে বস্তুর ওজন মানে পৃথিবীর টান, এটা বস্তুকে ছেড়ে দিলে পৃথিবীর টান থাকে। আর তরলের ঊর্ধ্বমুখী বল অর্থাৎ প্লবতা সাংঘর্ষিক ব্যাপার। তরল চাই উপরে পাঠাইতে, আর বস্তুর ওজন বলে কি নিচের দিকে টান, মানে পৃথিবীর টান নিচের দিকে। তাহলে যখন বস্তুর ওজনের তুলনায়, এই যে বস্তুর ওজনের তুলনায় তরলের প্লবতা বেশি হবে, এইটা বেশি, ঊর্ধ্বমুখী বলটা বেশি, তখন যখন একটা বস্তু গিয়ে তাহলে কি হয়, ভেঙে থাকে। একটা বস্তুর উপর যে পৃথিবীর টান, তার তুলনায় তরল ঊর্ধ্বমুখী বলটা যদি বেশি হয়, তখন বস্তুটা কি হয়, যে বস্তুর ওজন পৃথিবীর টানের তুলনায় তরলের ঊর্ধ্বমুখী বল যদি কম হয়, এটা যদি বেশি হয়, আর যদি কম হয়, তখন কি হয়ে যাবে, বস্তুটা ডুবে যাবে। আর যদি সমান হয়, তখন নিমজ্জিত অবস্থায় ভেসে থাকবে। এখন প্লবতাকে এইভাবে কঠিন যদি মনে হয়, এইভাবে আর একটু সহজ করে দেই। প্লবতা বিষয়টা নির্ভর করে ঘনত্বের উপর। কার উপর? ঘনত্ব বেশি মানে প্লবতা বেশি, ঘনত্ব কম মানে প্লবতা, ঘনত্ব বেশি তার মানে কি প্লবতা বেশি। ঘনত্ব জিনিসটা বুঝি, এই যে হাতের দুই অবস্থা, এই যে একটা অবস্থা, এই যে একটা অবস্থা, এই যে একটা, এই যে একটা, বলেন তো এখন ঘনত্ব বেশি না কম? এখন 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 পুরো প্রশ্নটা পড়ার দরকার নাই, পরীক্ষায় শুধু পড়বেন প্লবতা বেশি না প্লবতা কম বলেছে। প্লবতা বেশি মানে ঘনত্ব বেশি। প্লবতা কার উপর নির্ভর করে? প্লবতা বেশি প্রশ্নে লেখা আছে, তার মানে ঘনত্ব বেশি। আর ঘনত্ব বেশি যদি হয়, দেখেন তাহলে ঘনত্ব বেশি, আর ঘনত্ব বেশি হলে একটা বস্তুকে ডুবতে হবে। প্লবতা কম, ঘনত্ব কম, আর ঘনত্ব কম হয়ে গেলে ডুবে যাচ্ছে, এই ডুবে যাচ্ছে। প্লবতা বেশি মানে ঘনত্ব বেশি, আর ঘনত্ব বেশি হলে কি ডোবা যাবে, বেশি থাকবে। প্লবতা কম, তার মানে ঘনত্ব কম, ঘনত্ব কম হলে কি যাবে, ডুবে যাবে। বুঝেন নাই? প্লবতা বেশি, প্লবতা বেশি, এখন উল্টাপাল্টা বলেন। প্লবতা বেশি মানে ঘনত্ব বেশি, আর ঘনত্ব যখন বেশি হবে তাহলে প্লবতা ঢুকতে পারতেছে। প্লবতা কম মানে ঘনত্ব কম। প্লবতা বেশি, প্লবতা বেশি, প্লবতা কম, বেশি, কম, প্লবতা বেশি, তার মানে ঘনত্ব, আর ঘনত্ব বেশি হলে প্লবতা কম, তার মানে ঘনত্ব তখন কি হয়ে যাবে, বুঝেন নাই? প্লবতা বেশি না কম, এইদিকে শুধু চোখ রাখবেন।
আর বলা হয় যে দুটো যদি সমান হয়, এদের যদি সমান হয় তখন কি হবে? নিমজ্জিত অবস্থায় ভেসে থাকা বানাচ্ছে এমন, এই যে এমন ডুবে ডুবে জল খাওয়া, এই যে এখানে থাকবে, তলানিতে না উপরে না, এই যে এখানে ড্রিঙ্কও একটু কোমল পানি আছে বাজারে, আছে না? ওই মাঝখানে দেখবেন লিচি ঝুলে থাকে, আছে? ড্রিঙ্কর মাঝখানে আছে না? এটা এইভাবেই তৈরি করা হয়েছে, এই প্লবতা মেনটেন করে তৈরি করা হয়েছে। ওই যে তরলের যে ঘনত্বটা আর ওই তরলের যে ঊর্ধ্বমুখী টানটা রয়েছে, তার একটা টান রয়েছে, পৃথিবীর টান ব্যালেন্স করে তৈরি করা হয়েছে, মাঝখানে এসে ভেসে আছে। আর ওটাই হচ্ছে ডুবে ডুবে জল খাওয়া, বা ওটাই হচ্ছে নিমজ্জিত অবস্থা ভেসে থাকা, মানে ডুবে ডুবে ভেসে থাকা। বুঝতে পারছেন? আচ্ছা, সব তরলের প্লবতা কি সমান হবে? কারণ তরলতা নির্ভর করে কার উপর? ঘনত্বের উপর। যে তরলের ঘনত্ব বেশি তার প্লবতা কত? এই জন্য নদীর পানির তুলনায় সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ, কারণ সমুদ্রের পানি প্লবতা বেশি, কারণ সমুদ্রের পানি ঘনত্ব বেশি, তার মানে সমুদ্রের পানি প্লবতা বেশি, আর প্লবতা বেশি মানে ঊর্ধ্বমুখী বল বেশি। আর এই জন্য সমুদ্রের পানিতে সাঁতার কাটা, কোন পানিতে সাঁতার কাটা সহজ? কারণ সমুদ্রের পানি প্লবতা, ঊর্ধ্বমুখী বল, ঘনত্ব, সাঁতার কাটা, ডুবে যাওয়া। এখানে কি আয়তন কাজ করবে? ঘনত্বটা ফ্যাক্ট, ঘনত্বটা এখানে ফ্যাক্ট। ধরেন 1 গ্রামের যে লোহা দেয় সেটা ডুবে যাবে, হ্যাঁ হ্যাঁ, আবার 1 গ্রামের সোলা দিলে ভেসে থাকবে। পৃথিবীর টানটা কাজ করছে বা আকর্ষণটা কাজ করছে, আর ওজন কিন্তু এই 1 গ্রামের দুটো বস্তুর উপর সেম আকর্ষণে কাজ করবে। সেম, দুটোর ওজন কি সেম? পৃথিবীর ওজন কথা বলা হয়নি? সে বলছে না স্যার, ভর গুণন পৃথিবীর হ্যাঁ, তাহলে ওজন কি সেম হয়ে গেল? ওজন তো সেম, কিভাবে সেম? ভর তো বেশি না ওটার, লোহার কাঠ থেকে ভর। 1 গ্রাম লোহা 1 গ্রাম সোলা, হুম, আর 1 গ্রাম লোহা 1 গ্রাম সোলা, হ্যাঁ আয়তন একটার বেশি একটা কম, হ্যাঁ, তো লোহাটা দিলে ডুবে যাবে আর সোলাটা ভেসে যাবে। হুম। তো আচ্ছা, ঘনত্ব এই যে দিলে তো আয়তন ঠিক স্যার একই একই কথা। এখন বাক্যটা লিখে নেন, নদীর পানি, সরি সমুদ্রের পানি গ্রেটার দেন নদীর পানি, লিখে নেন সমুদ্রের পানি গ্রেটার দেন নদীর পানি, সমুদ্রের পানি গ্রেটার দেন নদীর পানি, তাই সাঁতার কাটা সহজ। সমুদ্রের পানি গ্রেটার দেন নদীর পানি, তাই সাঁতার কাটা সহজ। সমুদ্রের পানি গ্রেটার দেন নদীর পানি, তাই সাঁতার কাটা সহজ। সমুদ্রের পানি গ্রেটার দেন নদীর পানি, তাই সাঁতার কাটা সহজ। সমুদ্রের পানি গ্রেটার দেন নদীর পানি, তাই সাঁতার কাটা সহজ। কোথায় সাঁতার কাটা সহজ? কারণ সমুদ্রের পানি প্লবতা, ঘনত্ব, ঊর্ধ্বমুখী বল, তাই সাঁতার কাটা। বুঝতে পারছেন? এবার লিখবো স্থিতিস্থাপকতা, হেডিং করি স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা লিখি আমরা। স্থিতিস্থাপকতা সম্পর্কে আলোচনা করব, তারপরে লেখা হবে, তাই আগে দেখেন পরে লিখবেন। ধৈর্যের পরীক্ষা দেন। পরীক্ষায় প্রশ্ন হয় কোনটির স্থিতিস্থাপকতা বেশি, কোনটির কম। পরীক্ষায় 2 ভাবে প্রশ্ন আসে এখান থেকে। পরীক্ষায় প্রশ্ন আসার ধরন কোনটির স্থিতিস্থাপকতা বেশি, কোনটির কম। প্রশ্ন এই 2 ভাবে এখান থেকে আসবে। বুঝতে পারছেন? আর অপশন এরাই থাকে, বেশি হলেও থাকে, কম হলেও থাকে। বেশি প্রশ্নে থাকে, কমের প্রশ্নেও থাকে। এই যে ধৈর্যহীন বালক, ওয়েট, কলম বসিয়েছেন, তাহলে যা বলা হচ্ছে। খুন করলেও কিন্তু খুন করা হয় না, যদি খালি দেখা যায় অস্ত্র আপনার হাতে। বাংলা সিনেমায় দেখেন নাই, খুন করছে একজন, আরেকজন শুধু অস্ত্র হাতে নিচ্ছে, আপনি আসেন। ব্যাপারটা এরকম। যা বলছিলাম, প্রশ্ন হয় 2 ভাবে, কোনটির বেশি, কোনটির কম। প্রশ্ন হবে কোনটির স্থিতিস্থাপকতা বেশি, কোনটির কম। এখন আমার প্রশ্ন, কোনটির স্থিতিস্থাপকতা বেশি বলেন? রাবারে বেশি স্যার, রাবারে কম, রাবারে বেশি, লোহা ইস্পাত এগুলো বেশি। রাবারে বেশি স্যার, তারপরে বেশি। মানে প্রশ্ন হচ্ছে কোনটির স্থিতিস্থাপকতা বেশি। অনলাইনে উত্তর আশা করছি, অনলাইন থেকে ধেয়ে আসুক উত্তর, বলেন। বিকৃত হয়ে যাবে। রাবার, রাবার, রাবার। এগুলোই পরিস্থিতি
ডোবাডুবি এখানে এগিয়ে আসবে, সবসময় ডোবাডুবি থাকবেন, ডোবাডুবির পার শেষ, এটা অন্য জিনিস। তাহলে এই হলো অবস্থা নাকি? এখানে অনেক কবি নীরব হয়ে গেছে। এবার লিখে নেন, একটা বাক্য লিখে নেন, তারপরে উত্তর আশা করবো, বা এগুলো পরে লিখবো। আগে একটা বাক্য লিখে নেন, কোন বস্তুকে বাঁকাতে, অথবা যে বস্তুকে বাঁকাতে লিখবেন, যে বস্তুকে বাঁকাতে যত বেশি বল প্রয়োগ করতে হয়, যে বস্তুকে বাঁকাতে যত বেশি বল প্রয়োগ করতে হয়, যে বস্তুকে বাঁকাতে যত বেশি বল প্রয়োগ করতে হয়, যে বস্তুকে বাঁকাতে যত বেশি বল প্রয়োগ করতে হয় তার স্থিতিস্থাপকতা, যে বস্তুকে বাঁকাতে যত বেশি বল প্রয়োগ করতে হয় তার স্থিতিস্থাপকতা তত 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 ঘটনা তো এই জায়গায় তত। তাহলে যাকে বাঁকাতে, এই যে এদিকে বাঁকাচ্ছি, যাকে বাঁকাতে যত বেশি বল প্রয়োগ করা লাগবে, যাকে বাঁকাতে যত বেশি বল প্রয়োগ করা লাগবে তার স্থিতিস্থাপকতা তত বেশি। লিখবেন তত বেশি, লিখে নেন তত বেশি। এখানে এই যে পদার্থগুলো আছে দেখেন, চক, এটার স্থিতিস্থাপকতা গুণ নাই, কারণ সে ভেঙে যায়, এটা বাঁকে না। কাঁচ এ কিন্তু বাঁকে না, ভেঙে যায় ডিরেক্ট। চক বাঁকে না, ভাঙে, এগুলো ভাঙে, এগুলো আলোচনায় থাকবে না। যেমন হীরক, এও কিন্তু ভেঙে যায়, বাঁকে না। তাই স্থিতিস্থাপকতা সবচেয়ে বেশি হচ্ছে ইস্পাত, যার ইংরেজি হচ্ছে স্টিল, বাংলা হচ্ছে ইস্পাত। আর স্থিতিস্থাপকতা সবচেয়ে কম কার? তাহলে চক, কাঁচ, হীরক এগুলো আউট অফ সিলেবাস, আউট অফ স্টেডিয়াম, কারণ এরা ভঙ্গুর, এরা বাঁকেই না। যারা বাঁকে না তাদের সাথে আলোচনা কিসের, এরা বাদ। আমাদের আলোচ্য বিষয় ছিল আজকে এ পর্যন্তই। যা লেখা হয়েছে এগুলো ভালোভাবে আয়ত্তে নেবেন। ইংলিশটা অনেক সময় আসে, কি ইংলিশটা মানে ইংলিশটা প্লবতার ইংলিশে দেখেন তো, কি ভুলে গেলাম তো, এটা হচ্ছে ইলাস্টিসিটি। হ্যাঁ, এর আগে আসছিল। আচ্ছা দেখি, আচ্ছা আমি ভুলে গেলাম ইংলিশটা, দাঁড়ান দেখি, গুগল করলেই বের হবে। প্লবতা কোনটি প্রভুতা না, বাংলাটা শব্দটা না লিখে বেশি বাউন্সি, বাউন্সি, বাউন্সি লিখে নেন, বিও বিইউও ওয়াইএনসিওয়াই, বিইউও বিইউও ওয়াইএনসিওয়াই। হ্যাঁ, ওয়াইএনসিওয়াই। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে।